এক নম্বর কথা হলো আমার মাথা ছিল গরম, বয়স ছিল কম, আর উনি ছিল আমার অনেক সিনিয়র। উনি আমাকে ব্রেন দিয়ে দিছে, ওনার ব্রেন দিয়ে আমার কাজ করে দিছে। উনি ইচ্ছা করলে আমি বের হয়ে যাইতে পারতাম, উনি ছাড়ে নাই আমাকে। উনি বলছে যে ছোট মানুষ পাকনামি করছো, যাও দেখো কেমন লাগে। এটা ওনার জিত ছিল। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো এই ভিডিওতে আমাদের সাথে আছেন শৌখিন এক্সপ্রেসের একজন দক্ষ এবং অভিজ্ঞ একজন চালক কাদির ভাই। কিভাবে তার মোটর ডিপার্টমেন্টে আসা এবং তার মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো শুরুতে আপনার পরিচয় জানতে চাইতেছি, বর্তমানে আপনি কোন রুটে গাড়ি চালাচ্ছেন আর আপনার নামটা? জি, আমার নাম আব্দুল কাদের, আমি গাড়ি চালাইতেছি ঢাকা ময়মনসিংহ রোডে শৌখিন এক্সপ্রেস। তো আপনার এই মোটর ডিপার্টমেন্টে আসা বা এখানে আসার যে আগ্রহটা, এটা কিভাবে হয়েছিল, বা এখানে আসার যে গল্পটা, সেই গল্পটা যদি একটু বলতেন। সত্যি কথা বলতে গেলে আমার এই জীবনের গল্পটা খুব ভয়ঙ্কর, খুব কঠিন। সেই ছোটবেলা থেকে কষ্টের জীবন নিয়ে আসা, নানান ধরনের বহুত কাজকর্ম করছি। আমি ক্লাস 7 পর্যন্ত স্কুলে পড়ালেখা করছি, তারপর আর আর্থিক দিক দিয়ে আমরা আগাইতে পারি নাই। আমরা 6 ভাই 1 বোন, এই কারণে বাবা মা পড়ালেখা খরচ চালাইতে পারে নাই। তারপর চিন্তা ভাবনা করলাম অন্য লাইনে যাওয়ার। মাদ্রাসায় গেলাম, মাদ্রাসায় গিয়ে মোটামুটি কিছু দূর পড়ালেখা করলাম। তারপর আর ওইখানেও টিকতে পারলাম না। তারপর আসলাম, আইসা নানান ধরনের কাজকর্ম, যেমন মাছ বিক্রি করছি, জুতা সিলাইছি, রিক্সা চালাইছি, এরকম দিক থেকে। তারপর আর কোনো দিক আমার কাছে আর চলতেছে না। কারেন্টের কাজ করলাম। পরে একটা লোকের সাথে দেখা, এরকম পরিবহন জগতে ছোট্ট গাড়ি, তখন পিক আপ চালায় আমার উস্তাদ, বাড়ি শরীয়তপুর। আচ্ছা, এটা কত সালের দিকের ঘটনা? এটা 7 সালের ঘটনা। আচ্ছা, ঠিক আছে। আমার উস্তাদের নাম হলো আকবর, আল্লাহ তার বেহেশতে নেই, সে আর এই দুনিয়াতে নাই। ওনারে আমি পাইলাম রাস্তায়। তারপর ওনারে বললাম যে আমার একটু আপনার সাথে নিয়ে যান। উনি আমারে প্রায় নিজের ছেলের মতোই, 1 বছরের মতো, অনেক ছোট, 1 বছরের মতো ওনার সাথে রাখছে, রাইখা টেকা তারপর আমারে টুকটাক হাত ক্লিয়ার করে দিল। উনি আমার লাইসেন্সটা করে দিছিল। তারপর আমার বলছিল যে বাবা অনেক দূর আগায় যাইতে পারবি, যা হয়েছে তাও করছে, যা না হয়েছে তাও করছে। আমি কিছু মনে করি না, কারণ এটা শিক্ষা আমার নিতেই হবে। আমার লক্ষ্য ছিল একটাই, যে যাই বলুক দেখার সময় নেই, আমার এটা শিখতে হবে। আর উস্তাদ আমাকে কিছু বললে আমি তা মানার চেষ্টা করতাম। আমরা যেরকম সম্মান করছি, উস্তাদের সামনে কথা বলছি কম, যে কোনো জিনিস করি না। এখন তো এগুলা নাই। এখন তো কে ড্রাইভার কে হেল্পার এটা দেখার সময় নেই। আমরা এখন পর্যন্ত আমাদের উস্তাদকে মানে নাম শুনলে আমরা অন্যরকম ফিলিংস আছে ভিতরে, সে আমার উস্তাদ। কিন্তু এখন ওইটা নাই, সত্যি বলতে এখন ওইটা নাই। এখনকার হেল্পারদের মাঝখানে এটা দেখা যায়। আমি যখন ফার্স্ট টাইম আসলাম, তখন তো গাড়ির সম্পর্কে আমি তেমন একটা কিছু বুঝি না। উস্তাদে কোলে নিয়ে দেখাই দিত, ছোট ছিলাম। এইটা ওইটা, এটা ক্লাস, এটা ব্রেক, এটা অ্যাক্সেলেটার, এরকম বুঝাইতো। আল্লাহর রহমতে আমার ব্রেনটা ওই একটু ভালো ছিল, যা একবার দেখাইছে তা দ্বিতীয়বার বলতে হয় নাই। আমার উস্তাদ কি করবে তা আমরা অগ্রিম করে রাখছি। উস্তাদ এখন কি খাবে তা রেডি করে রাখছি। এমনি তো আর হয় না, কিছু পাইতে হলে কিছু দিতে হয়। সময় দিছি, শ্রম দিছি, উস্তাদের কথা শুনছি, গাড়ি চালানো শিখতে মাইর খাইছি, মারছি, এইরকম দিক দিয়ে আসছি। এখন বর্তমান সময়ের যে হেল্পারগুলা বর্তমানে আসতেছে গাড়িতে, তারা তো ড্রাইভারদেরকে সম্মান কি এটা বুঝেই না। মোটামুটি 2-3 মাসের ভিতরে আমি হাত ক্লিয়ার হয়ে গেছি, কিন্তু আমাকে ছাড়ে নাই। তারপর পিক আপ চালাইলাম, পিক আপ উস্তাদ আমার দিল। উস্তাদ আস্তে আস্তে কভার ভ্যানে আসলাম উস্তাদের সাথেই। কভার ভ্যান থেকেই প্রাইভেট কারে আসলাম, প্রাইভেট থেকেই মানে শুরু হয়ে গেল আর কি। তারপর উস্তাদ আর নাই, দুনিয়াতে ছিল না। পরে পরিবহন জগতে আসলাম, এখন এইখানে আছি, পরিবহন চালাইতেছি মহাখালী বাস টার্মিনাল থেকে। পরিবহন জগতে আসার পরে মোট কয়টা ব্যানারের গাড়ি চালানো হয়েছে, যদি একটু শর্টকাটে নামগুলো বলুন। পরিবহন জগতে আসতে সত্যি কথা বলতে আমি দেখতে চাই যে একটু ছোট, তাও আল্লাহর রহমতে অনেকগুলো ব্যানার চালাই। যেমন আলম চালাইছি, শ্যামলী চালাইছি, ইমাম চালাইছি, এরপরে ছোট ছোট ব্যানার সিয়াম চালাইছি, রয়্যাল পরিবহন চালাইছি খুলনার থেকে। আপনার গাড়ি চালানোর অভিজ্ঞতা কখনো এমন হয়েছে যে আপনার সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হয়েছে, এটা আপনার চোখের সামনে? অ্যাভেলেবেল হয়েছে। তো এমন একটা মর্মান্তিক ঘটনা যদি বলতেন। যেমন আপনার 22 সালের একটা ঘটনা। 2022 সালে ঈদের মধ্যে, আমাদের তো ঢাকা ময়মনসিংহ রোডে এক সাইডের ব্যবসা, ঈদের পরে আমরা যাইতেছি ময়মনসিংহ থেকে টিপ ভরে আনবো, খালি গাড়ি নিয়ে যাইতেছি। রাত্রের বাজে আপনার 3:30। চেলেরঘাট নামের একটা জায়গা আছে, এই রুটে যারা চলে বা ঢাকা ময়মনসিংহ যারা যাতায়াত করে তারা চিনে। চেলেরঘাটের মতো একটা জায়গা আছে, ওই জায়গাটাতে একটা হাইয়েস্ট গাড়ি, আমার গাড়ির সামনের গাড়িটাই, আমি ওনার পিছনে, আমি একই সাথে আমরা ভালুকা থেকে চেলেরঘাট পর্যন্ত একসাথেই যাইতেছি। রাত্রের বেলা মোটামুটি গাড়ির টান আমার 100-র মতো, ওনার 100+ হয়।
হুট করে একটা সামনে একটা গাড়ি ব্রেক করলো, ট্রাক, উনি কন্ট্রোল করতে পারেন। আচ্ছা। উনি কন্ট্রোল না করতে পেরে গাড়িটার পিছনে লাগাই দিল। সাথে সাথে ড্রাইভার সাহেব 5 মিনিটের মতো জায়গায় ছিল আর কি। নামলাম, আর কেউ নাই এখানে, আমরা ছাড়া তো আর কেউ নাই। আমরা গাড়ি সাইড করলাম, আমার সুপারভাইজারও ছিল গাড়িতে, যে এখন আছে সেও সেই সাথে ছিল। তো নামলাম, নাইমা একটু পানি দিলাম, ওনাকে বললাম আপনার ফোনটা, ওনার তো আর ফোন নেওয়ার মতো অবস্থায় ছিল না, কারণ ওনার অর্ধেক ছিল না সাথে। তো আমি দেখাও মানে নিজের কন্ট্রোল করে ওনার ফোনটা বের করে লাস্ট নাম্বারটা যার ছিল ওই নাম্বারে কল দিয়ে জানাই দিলাম। এরপর 3 মিনিটের মতো ওনার সাথে আমি কথা বলছি। উনি শুধু বলছে আমাকে একটু পানি খাওয়ান, আর আমার ব্যথা করতেছে, একটু বের করে দেন আমাকে এখান থেকে। জাস্ট এইটুকুই আমার কাছে বলার ছিল, এরপর আর বলার মতো আর ভাষা নাই। আমি আমার গাড়ি অন্য একটা ড্রাইভার ফোন করে না দিয়ে দিছি, সাথে আমার গাড়িটা পাঠাই দিছি। আমি ওইখানে ছিলাম, ওই লাশটাকে নিয়ে আমি ময়মনসিংহ সদরে নিয়ে গেছি। আমার সাথে আমার স্টাফও ছিল একজন, গাড়িতে একজন ওভার স্টাফ ছিল। ওভার স্টাফটাকে সাথে নিয়ে লাশটাকে নিয়ে, গাড়ি তো আর নিতে পারি নাই, ওনাদেরকে নিয়ে গেছি। এই নিয়ে অনেক ঝামেলাও হয়েছিল ফায়ার সার্ভিসের সাথে, কেন ওনাদেরকে ছাড়া আমরা নিলাম। তো আমি নিজেরে বুঝাইতে পারি নাই ওই সময়। আমিও তো একটা ড্রাইভার, আমারও তো হইতে পারে। একটা ফায়ার সার্ভিসের অপেক্ষায় যদি একটা লোক মারা যায়, লোকটা তো মারা গেছে আমি বুঝতেছি, কিন্তু মনের তো আর বোঝানো যায় না। নিয়ে গেছিলাম, এই যে বলছি পরে আমি যে আমিও একটা ড্রাইভার, তারপর আমাকে আর কিছু বলে নাই। বুঝতে পারছে ওনারা যে ড্রাইভার ড্রাইভারের জন্যই করবে। মানুষের মৃত্যু কত কাছাকাছি, কত নিকটে, আমরা তো আসলে বুঝতে চাই না। আমরা যারা গাড়ি চালায় অনেক অনেক সময় বুঝতে চাই না যে আমাদের 1 মিনিটের ভরসা নেই। আমি বলবো আমাদের যত ড্রাইভার বাইরে আছে সবাই যেন হিসাব করে, পিছনে লোক আছে আমাদের, যাত্রীর কথা বলতেছি না, যাত্রী পরের হিসাব, পরিবার আছে। আজকে আমার কিছু হইলে আমার পরিবারটার কি হবে এটা বুঝতে হবে, আমাদের সবারই বুঝতে হবে। অনেক সময় আমাদের মাথা গরম হয়ে যায়, একজন ওভারটেক করে ফেললো কেন করলো। আর যাত্রীদেরও একটা জিনিস ভাই বুঝতে হবে, আমরা তো লোকালে আছি, আমাদের এই জগৎটা, যাত্রীরা ভাই একটু ভয়ঙ্কর। আমাদের যাত্রীদেরকে একটা কথাই বলতে চাই, একটা মেসেজ আমি দিতে চাই, যে আপনারা ড্রাইভারের উপর নির্ভর করেন। একটা গাড়িতে ওঠার সময় ড্রাইভারের দিকে তাকান না আপনারা। এই ড্রাইভারটা কে, সে কি অরিজিনাল ড্রাইভার কিনা এটা আপনারা জানেন না। নিশ্চিন্তে পিছনের সিটে বসতেছেন, বৈশাই আপনি কি করেন, একটা গাড়ি ওভারটেক করে গেল, কেন গেল একটা গাড়ি আপনার ড্রাইভারের কি তাকে ওভারটেক করার মতো ক্ষমতা বা অভিজ্ঞতা আছে কিনা এটা আপনি বুঝতেছেন না। আপনি তাকে প্যারা দিতেছেন, এটা কেন ওভারটেক করলো, আরে সে তো তার থেকে অভিজ্ঞ বেশি হইতে পারে। আপনি তাকে প্যারা দেওয়ার কারণে সে ওভারটেক করতে গিয়ে যদি একটা দুর্ঘটনা হয়, এটার দায়ভার কি আপনি নেবেন না। তারপর দোষটা ড্রাইভারেরই হয়, ড্রাইভার তো কিছু করার নাই, আপনি পিছন থেকে তাকে গালি দিতেছেন, সে না পারতে গিয়ে ওভারটেক করতেছে। আমি বলবো যাত্রীদেরকে, যেই গাড়িতে উঠেন ড্রাইভারকে ঠান্ডা মাথায় গাড়ি চালাইতে দিয়েন। একটা ড্রাইভার ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে আপনাদেরকে ভালোভাবে পৌঁছায় দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত তার ক্ষমতা বা ধৈর্য কুলায়। তো আপনার গাড়ি চালানো অবস্থায় কখনো এমন হয়েছে যে দুর্ঘটনা হতে যাওয়া হয়নি বা বিপজ্জনক মুহূর্ত থেকে ফিরে আসছেন? আমি নিজেই তো অ্যাক্সিডেন্ট করছি। আচ্ছা। মানুষের কথা কি বলবো, আমি নিজেই আপনার আজকে থেকে আরো 7 বছর আগের ঘটনা। তখন মাথা গরমের যে কি একটা বিষয়, মোটর ডিপার্টমেন্টে তা আমি যা বলবো তা যদি মানুষ শুনে বুঝতে পারবে মাথা গরম থাকাটা যে কতটুকু ভয়ঙ্কর জিনিস। আমার বয়স কম, আমার এখন মাথা ঠান্ডা, একসময় গরম ছিল। আমি যাইতেছিলাম বান্ডার শরীফ একটা রিজার্ভ নিয়ে। যারা ছিল আমার যাত্রী, যদি তারা থাকে আমার এই ভিডিওটা দেখে তারা বুঝতে পারবে। বান্ডার শরীফ যাইতেছিলাম, চিটাগাংয়ের আগে সীতাকুণ্ড একটা জায়গা আছে, যারা চিনে তারা বলতে পারবে। ওই জায়গাটাতে যাওয়ার সময় একটা গাড়ির সাথে আমি পারাপারি হয়, খুব প্রচণ্ড পরিমাণ, সৌদিয়া একটা গাড়ির সাথে। আমিও নাসরবান্দা, ও নাসরবান্দা, কেউ কাউকে ছাড়তে নারাজ। আমিও তাকে ছাড়বো না, সেও আমাকে ছাড়বে না। এক পর্যায়ে ভোরবেলা ফজরের আজানের একটু পর মুহূর্তেই, আজান শেষ হওয়ার মুহূর্তে, তো সৌদিয়া গাড়ি তো 1J গাড়ি, আমারটা লিলেন গাড়ি, ওর সাথে তো আমার যায় না। হঠাৎ করে একটা ট্রাক উল্টা চলে আসছে। আমি তো গাড়ি ডাইনি থেকে বামে নেওয়া মানে নিতেই আর কোনো কথা নাই, মেরে দিলাম সামনাসামনি। আল্লাহর রহমতে এই সামনাসামনা ভাঙ্গা ভিতরে গেল গা। আল্লাহর রহমতে কার দোয়া আল্লাহ জানে, আমার মায়ের দোয়া, আমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দারোগা পর্যন্ত পুলিশ আসছে, হাইওয়ে পুলিশ আসছে, আইসা জিজ্ঞেস করছে আপনার ড্রাইভার। এই সুপারভাইজার আমার সাথে 8 বছর যাবত আছে, এই সুপারভাইজার ওইখানে উপস্থিত আছে, জিজ্ঞেস করে দেখতে পারেন। ও জানে, ও পুলিশকে বলছে যে ড্রাইভার মারা গেছে। আমি কিন্তু পালাই গেছি, সাথে সাথে আমি পালাই গেছি, বান্ডার শরীফ চলে গেছি। আমার যাত্রী নিয়ে আরেকটা গাড়ি রিজার্ভ করে আমি চলে গেছি। ঘটনাস্থল থেকে আমি একটু দূরে সরে গেছিলাম, পরে আইসা যাত্রী করে নিয়ে আমি আবার আরেক গাড়ি নিয়ে চলে গেছি। ওদেরকে বলে গেছি তোরা থাক, গাড়ির মালিক আসতেছে, আসলে গাড়িটা নিয়ে এখান থেকে থানায় পরে ছুড়াই নিয়ে যাইস। ওই হলো ঘটনা। মাথা গরম কেউ করবেন না। নাম্বার কথা হলো, আমার মাথা ছিল গরম, বয়স ছিল কম, আর উনি ছিল আমার অনেক সিনিয়র। উনি আমাকে ব্রেন দিয়ে দিছে, ওনার ব্রেনডে আমার কাজ করে দিছে। উনি ইচ্ছা করলে আমি বের হয়ে যাইতে পারতাম, উনি ছাড়ে নাই আমাকে। উনি বলছে যে ছোট মানুষ পাকনামি করছো, যাও দেখো কেমন লাগে। এটা ওনার জিদ ছিল।
তাই এরপর থেকে আমি বুঝতে পারছি মানুষ আসলে ধাক্কা না খেলে বুঝতে পারে না। এই ধাক্কা খাওয়ার থেকে পর থেকে আমি বুঝতে পারছি জীবনে মাথা গরম করে চলবে না, এখন থেকে আর এরকম করি না ভাই। এই যে রাস্তাঘাটে বর্তমান সময়ে দুর্ঘটনা কিন্তু একটু বেশি দেখা যায়, তো এই দুর্ঘটনার মূল কারণ সম্পর্কে আপনি কি বলবেন বা কিছু বলার আছে নাকি? দুর্ঘটনার মূল কারণ যদি বলতে চাই, হয়তো আমি দেশের মানুষ কিছু কিছু মানুষের শত্রু হয়ে যেতে পারি। যেমন অধিকাংশ রাস্তায় দেখেন আমাদের কত ভোগান্তি, আমরা কত কষ্ট করি, আমাদের কষ্ট কি কেউ দেখে? কেউ দেখে না। একবার যদি বুঝতো আমরা কতটুকু পরিমাণ কষ্ট করি, আমাদের জায়গায় যদি একবার কেউ আসতো তাহলে বুঝতে পারতো আমরা কতটুকু কষ্ট করি। ড্রাইভাররা খারাপ, আরে ড্রাইভাররা, সব ড্রাইভার খারাপ না, ড্রাইভারদের কষ্ট ভয়ঙ্কর কষ্ট, সবাই বুঝে না। একটা রাস্তায় আপনি যান, যে কোনো একটা রাস্তায় অর্ধেকটা রাস্তা নিয়ে গেছে অটোওয়ালারা, অর্ধেকটা রাস্তা নিয়ে গেছে কাঁচা বাজারওয়ালারা, বাকি অর্ধেকটা রাস্তা রেখে দিচ্ছে আমাদের জন্য। এই রাস্তা দিয়ে আমরা কীভাবে চলবো? সেটাই। এই ভোগান্তির কারণে আমরা টাইম মতো পৌঁছাইতে পারি না, খাবার দাবার টাইম মতো খাইতে পারি না, দিন শেষে দোষটা আমাদেরই হয়। এরপর বাদ দেন আপনি পাবলিক প্লেসের কথা বলেন, বর্তমান সময়ে আমাদের যা একটা অবস্থা, দুঃখের কথা কি বলবো, মনে হয় না আর গাড়ি বেশি দিন চালাইতে পারবো, গাড়ি চালানো ছাইড়াই দিব, যেটা সত্যি কথা বললাম। রাস্তা দিয়ে যাবেন, বাড়ির পাশে রাস্তা, 19 থেকে 20 অপরাধ করেন বা না করেন গাড়ি আপনার আটকাই দেবে, ক্ষমতা ওনাদের হাতে, গাড়ি আটকাই দেবে। আপনার বাড়ি তো দূরে, আপনি তো কিছু করতে পারবেন না, আপনার ক্ষমতা নেই। এই দিকটা নিয়ে আমরা যা আমাদের মানে পুলিশের দিক দিয়ে আমরা খুব যন্ত্রণায় আছি, আর ওনাদেরও বুঝতে হবে। 2 দিন 1 দিন যায় না, গাড়ি রাস্তায় রাস্তায় ব্যারিকেড, জায়গায় জায়গায় আটকাই দিতেছে গাড়ি মানুষ। কেন ভাই? আমরা কি অপরাধ করলাম? গার্মেন্টসের বেতন দিতেছে না আর আপনি রাস্তা আটকাই দিতেছেন, দিনের পরে দিন আমরা রাস্তায় জ্যামে পড়ে রয়েছি, আমাদের বাড়ি ঘরে যাইতে পারতেছি না। আপনি তো 100 টাকা ভাড়া দিচ্ছেন, নাইমা চলে গেছেন আরেক গাড়ি দিয়ে, হুন্ডায় গেছেন, ওভারে গেছেন, পাঠা হয়ে গেছেন, বিকল্প রাস্তায় চলে গেছেন। এই যে রাস্তা আটকায় রাখছেন, এই রাস্তায় তো গাড়ি নিয়ে আমরা আটকে গেছি, আমরা তো যাইতে পারতেছি না। দেখেন তো সারা পৃথিবীতে বাংলাদেশ ছাড়া কোথাও এরকম আছে কিনা? এই দেশটার মধ্যে খালি একমাত্র অপরাধ আমাদেরই, আমরা ড্রাইভাররা, আমরাই ভালো না, আমরাই খারাপ। আমাদের কথা কেউ বুঝে, কেউ বুঝবে, কেউ বুঝবে না, কেউ বোঝার চেষ্টাও করে না। আচ্ছা ভাই, যখন এই যে রাতে গাড়ি চালাইছেন বা এখনো তো ড্রাইভিং করেন বা হেল্পারি আমলে, কখনো এমন হয়েছে যে ডাকাতি বা ছিনতাইয়ের কবলে পড়ছেন? এটা অনেক আগে একবার প্রাইভেট কার চালাইতাম, সময় পড়ছিলাম। আচ্ছা, এটা কিভাবে কি হয়েছিল? এটা হয়েছিল আপনার, আমার মামার একটা প্রাইভেট কার ছিল, বাড়ির পাশে আর কি, মামা সম্পর্কে মামা, ওর গাড়ি নিয়ে, ওনার পুরো পরিবার নিয়ে আমরা গেছিলাম সিলেট। সিলেট থেকে আসার সময় ইটাখলা থেকে আপনার কাপাসিয়া বা গাজীপুরগামী যে গাড়িগুলো আসে, চরসিন্দুর রাস্তা বলে, এটা যারা মোটামুটি অনেকে চিনে, অনেকে চিনে না, ওই রাস্তা দিয়ে আমরা প্রায় ওই সময় আপনার আনুমানিক 3টার উপরে বাজে, কুয়াশা, অনেক কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, সামনে কিছু দেখা যায় না। তো ওই সময়টাতে গাড়িতে মহিলা ছিল, মামানি ছিল, আমি ছিলাম, মামা ছিল, আরও 2 জন ছিল। আসতেছি, হঠাৎ করে রাস্তায় দেখি আপনার কলা গাছ ফালানো। আমি আবার আল্লাহর রহমতে ব্রেন ভালো, আমি বুঝতে পারছি যে সামনে ঝামেলা। আমি কিছু জায়গা আমার সামনে রাইখা দিছি যাতে করে আমি গাড়িটা ব্যাক করতে পারি। ব্যাক করার মতো অপশন পাইলাম না, পিছনে আরেকটা গাড়ি এসে বসছে। যখন আরেকটা গাড়ি এসে বসে, ব্যাক করলে তো সমস্যা, বিপদে পড়বো। আর যদি ওদের সাথে ঝামেলায় জড়াইতে চাই তাহলে বিপদ। তো দাঁড়ায় রইলাম, 1 মিনিটের মতো দাঁড়াইছিলাম, প্রায় 1 মিনিটের মতো দাঁড়ায় থাকে, দেখলাম 2 পাশ থেকে লোক আসতেছে। তখন আমি বসে 1 মিনিটেই ডিসাইড করলাম আমি গাড়িটা কীভাবে কী করলে এখান থেকে যাইতে পারি। এই 1 মিনিটের ভিতরে প্রোগ্রাম করলাম আমার গাড়িটা আমি একটা চাকা রাস্তা থেকে নামাই দিব, কারণ একটা চাকা যাওয়ার মতো অবস্থা আমার আছে। যেহেতু এক চাকা আমার উঠে গেলে আরেক চাকা আমার আটকে রাখতে পারবে না। আমার ওটা 4 হুইল গিয়ারের গাড়ি ছিল, 4 চাকায় টানতো, 2 চাকায় টানলে আসতে পারতাম না। প্রাইভেট কার কিন্তু 2 চাকায় টান, আমার ওটা 4 হুইল গিয়ারের গাড়ি ছিল, RAV4 গাড়ি ছিল। তো 2 চাকা যখন নিচে নামাই দিছি, আর 2 চাকা আমার কলা গাছটা বাড়ি মেরে এক সাইডে নিয়ে চলে গেছি। তারপর আমি চলে আসছিলাম, আমার আটকে রাখতে পারেনি। আমার মামা খুব ভয় পাইছিল, আমার বাগিনা না থাকলে আজকে যেন কি হয়ে যেত। রিজিকের মালিক আল্লাহ, কপালে কি আছে তা তো আল্লাহ পাকি জানে। আসতে পারছি, হয়তো দক্ষতার কারণে আসতে পারছি। তবে আমি বলি, যারা রাত্রে প্রাইভেট কারে চিটাং রুটে বা আমাদের আগে ঢাকা ময়মনসিংহ ন্যাশনাল পার্কে হইতো, এখন হয় না, রাত্রি বিরাতে যারা প্রাইভেট কার চালায় অনেক সময় লোভ দেখায়। ছোট গাড়ি যারা চালায় তারা কিন্তু লোভে পড়ে যায়, রাস্তায় একটা জগ ফালায় রাখে, হয়তো বা 1000 বা 200, 500, 1000 টাকা রাখে দেয়, টাকা দেখে অনেক সময় ব্রেক করে, অথবা গাড়িতে ইট মারে, রড চাকা মারে, শব্দ হয়েছে কেন হইলো, ব্রেক করে দেখি, এরকম যেন কেউ না করে। একটা চাকাও যদি পাংচার হয়, ভালো একটা নির্দিষ্ট জায়গা দেখে যেন প্লেস করে কাজটা করে, নয়তো বিপদ। ভালো মন্দ মিলে এই দুনিয়া, ঢাকায় তো আছে, দেশে নাই যে এরকম ভুল কথা আছে। সবাই যেন একটু সাবধান, সতর্কতায় থাকে। তো আবার অনেক চালকরা বলে যে রাতে গাড়ি চালাতে গেলে ভৌতিক বা প্যারানরমাল কোনো কিছুর সম্মুখীন হয়, তো আজ পর্যন্ত আপনি হয়েছেন নাকি এরকম কিছু? না, আমি এরকম কোনো কিছুর ভিতরে পড়ি নাই, তবে মনের ভয় তো ভয়ই।
ভয় পাইছি অনেক, কিন্তু আমি দেখি নাই কখনো। আচ্ছা আমি 2011 সালে অ্যাম্বুলেন্স চালাইতাম, আচ্ছা আচ্ছা আমি ওই সময় একটু ভয় পাইছিলাম, দেখি নাই কোনো কিছু। আচ্ছা, ওই ঘটনাটাই একটু বিস্তারিত যদি বলতেন। ভয় যেরকম বরিশাল বরগুনা গেছিলাম আমি একটা লাশ নিয়ে, আচ্ছা আমার সাথে ওই সময় পিচ্ছি একটা হেল্পার ছিল, পিচ্ছি একদম, ও তো পিচ্ছি, ও তো নিজেরই নিয়েই ব্যস্ত, ওরে রাখতাম শুধু আমার সাথে গল্প করার জন্য, আর কিছুই না। তো লাশ নামাই দিয়ে আসতেছি, লাশটা ছিল ফাঁসির মরা আর কি, ফাঁসি নিয়ে মারা গেছিল, একটু ভয়ঙ্কর দেখতে। ওই দিনে আমার গাড়ি চালানো শেষ আর কি। তো গেছি বরগুনা থেকে নামায় আসার সময় গেছি, আপনার গাড়ি টান দিছি এখান থেকে প্রায় 11টা, দিনের 11টা, নামাই দিয়ে আবার গাড়ি ব্যাক করতেছি। তো বরিশাল, আপনার বরিশাল শহর থেকে আসার পরে কিন্তু রাস্তাটা চিপা, যারা ওইদিকে গাড়ি গেছে তারা বলতে পারবে। বরগুনা থেকে আসার সময় রাস্তাটা একদম চিপা রাস্তা, ওই সময় আরো 11 সালের কথা ওইটা। তো আসতেছি, আসার পথে খালি আমার মনে হয় কেউ আমাকে ডাকতেছে পিছনের দিকে, গাড়ি টান কইমা যাইতেছে, বারবার লাগতেছে, মনের ভয়, এটা আমি বুঝতে পারছি। সত্যি বলতে এমন কিছু হয়তো মনে হয় না, আমি ওয়াজ ছাইরা দিয়ে আসতেছি আর খালি মনে হয় আমার পিছনে কেউ টানতেছে, ডাকতেছে, আমি খালি আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ আজকে যদি খালি ঢাকায় পৌঁছাইতে পারি, আমার জীবনে আমি আর কখনো এই সমস্ত গাড়ি চালাবো না। ঘটনা সত্যি না, কিন্তু এটা আমার ভয়, কেউ টানতেছে বা ডাকতেছে এরকম কোনো কিছু না, কিন্তু এটা আমার ভয় লাগছিল। আবারও বলতেছি, আমার মনের একটা ভয় ছিল। ওই দিনকে আমার অ্যাম্বুলেন্স চালানো শেষ ছিল, আমি এরপর থেকে আর কখনো এই সমস্ত গাড়ি চালাই নাই, এরকম দিন আমার আসেও নাই আর। তো কখনো এমন হয়েছে যে আপনার গাড়ি চালানোর উপরে খুশি হয়ে যাত্রী গিফট বা উপহার দিছে? দিছে। তো এরকম একটা মজার ঘটনা শুনতে চাইতেছি। আমার ঘরে এখনো আছে 7,500 টাকা, জীবনের শুরু থেকে আজ পর্যন্ত বকশিস হিসেবে যা পাইছি আমি খরচ করিনি। এগুলো আমার আনন্দের বা ভালো মুহূর্ত দেখে আমি এগুলো রাইখা দিছি। যত ঝামেলাই থাকি, যত সমস্যার ভিতরেই থাকি, আমি টাকাগুলো কখনো খরচ করি না। আমাকে অনেকে অনেক সময় অনেক টাকা পয়সা দিছে, এই টাকাগুলো আমি ঘরে জমায় রাখছি। কক্সবাজার গেছি আসার পরে সার্ভিস জগৎ থেকে সার্ভিস নিয়ে যা পাইছি, মানে আসার পরে 1,500 টাকা দিছি, আমি টাকাগুলো আজও পর্যন্ত খরচ করি নাই, এটা আমি ঘরেই রেখে দিছি। আমার যখন মন মানসিকতা একটু অন্যরকম থাকে, আমি এগুলো দেখি, তো মানুষ আমারও খুশি হয়ে কিছু দিছে, ভালো লাগে। টাকাটা বড় বিষয় না, হাজার হাজার টাকা কামাই, লাখ লাখ টাকা কামাই, ওইটা বড় কথা না, কিন্তু ওনার 500 টাকা আমার কাছে 5 লক্ষ টাকার সমান। উনি যে আমার 500 টাকা দিল, এই 500 টাকা আমার উপর খুশি হয়ে দিলেন, আমার কাছে অনেক বড় একটা বিষয়, সম্মান। এই টাকাটা আমি এখনো রাইখা দিছি, আসছে আমার ঘরে, অনেক জায়গা থেকে 1000 দিচ্ছে, 500 দিচ্ছে, 100, 200। বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে গিয়ে আপনার গাড়ির চাকা স্লিপ করে গেল বা এরকম কিছু হয়েছে কখনো? হয়েছে, অনেক হয়েছে, গাড়ি কন্ট্রোল হয়ে গেছে। বৃষ্টির মধ্যে এর হিসাবটা হলো আপনার কার কীরকম জানি না, আমি যেটা মনে করি বৃষ্টির মধ্যে যারা এক চান্স ব্রেক করে তাদের গাড়ি রাখা সম্ভব না। বৃষ্টির মধ্যে কখনোই কেউ এক চান্স ব্রেক করবে না, যারা আমার ড্রাইভার ভাইরা আছেন তারা কখনো বৃষ্টির মধ্যে এক চান্স ব্রেক করবেন না। বৃষ্টির মধ্যে 2, 3 চান্স, 4 চান্স ব্রেক করলে গাড়িটা জমতে সুবিধা হয়, গাড়িটা কন্ট্রোল হয় ভালো। রাস্তাঘাটে অনেক সময় ওই কি এক যাত্রী বিপদে পড়ে গেল, তার কাছে টাকা নাই, তো সেই যাত্রী এসে বললো যে আমার কাছে টাকা নেই, আমাকে একটু গন্তব্যস্থলে পৌঁছে দেন। সেই ক্ষেত্রে আপনার কি করার থাকে বা হয়েছে নাকি এমন? ওনাদের জন্য আমাদের কাছে করার মতো কিছু নাই, খালি চলে আসবে। আমরা এরকম প্রতিদিনই 2-4 জন নেই, বলতে হবে না, খালি বললেই হবে ভাই আমি সমস্যার মধ্যে আছি, একটার কথাই যথেষ্ট। মানুষ বিপদে পড়তেই পারে, স্বাভাবিক, ওনাকে জেরাজ করার মতো কোনো কথা আমার কাছে নাই। তো এরকম একটা ঘটনা শুনতে চাইতেছি আর কি। এরকম একটা ঘটনা যেমন আপনার উত্তরা, ঢাকা উত্তরার একটা লোক 9 নম্বর সেক্টরে 3-এর বি রোডে তার বাড়ি, আমি তার পরিচয় বলবো না, শুধু এইটুকুই বললাম, 9 নম্বর সেক্টরে 3-এর বি রোডে তার বাড়ি। একদিনকে ময়মনসিং থেকে আসার সময় ভালুকা নামের একটা জায়গা থেকে উনি বলল যে ভাইয়া আমার পার্সটা হারাই গেছে। ওনার পরিবেশটা দেখে মনে হইলো যে উনি মিথ্যা বলা লোক না। বললাম যে সমস্যা নেই, আসেন, ওনাকে আমার গাড়ির সর্বোচ্চ ভিআইপি সিটটা আমি তাকে দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই পরে উনি আমাকে টাকা ফেরত দিয়ে দিয়েছে, এখনও আমার সাথে ওনার কথা হয়, এখন উনি আমার সাথে কথা বলে। সম্পর্কটা সত্যি বলতে ওই থেকে অনেক গভীরে চলে গেছে। উনি এখন আমাকে কল দেয়, ওনার সাথে যোগাযোগ হয়, আমি ওনার বাসায় গেছি, উনি আমার বাসায় আসছে, বেড়াইতে আসছে, ঘুরতে আসছে, আসে প্রতিদিনই ভাই 2 জন 4 জন 1 জন এরকম লোক দেখা হয়, রাস্তাঘাটে আসি, পার ডে 1 জন 2 জনের সাথে দেখা হয়। সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে রাস্তাঘাটে ভিডিও করে বাস লাভাররা, তো এই বাস লাভারদেরকে কেমন চোখে দেখেন বা তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? বাস লাভারদের কথা তো ভাই মানে কি বলবো, আমাদের ভালোবাসার মানুষই বাস লাভার, হিরো তো আমরা না, হিরো হয়েছে ওনারা। বাস লাভারদেরকে মোবাইল দেখলেই আমাদের ডিপার দিতেই হবে, এটার মধ্যে আলাদা একটা শান্তি আছে। ওনাদের ফোনটা আমরা যখন আমাদেরকে তাক করে থাকে, ক্যামেরাটা আমাদের দিকে থাকে, তখন আমাদের দেখলেই অন্যরকম ভালো লাগে। আমরা 2টা ডিপার না দিলে শান্তিই লাগে না, 2টা ডিপার আমাদের দিতেই হবে। বাস লাভারদের জন্য আলাদা একটা ভালোবাসা আমার পক্ষ থেকে, ওনাদেরকে সম্মান করি, ভালোবাসি, খুব ভালো। আমাদের দুঃখ কষ্ট মোটামুটি যদি কিছু বুঝা থাকে বাস লাভাররাই বোঝে, বাকি সব কিছুই আর কেউ বোঝার মতো কিছু নাই। বাস লাভাররাই আমাদের ভালো মন্দ সুখ দুঃখটা একটু বোঝে। তবে একটা কথা বলবো, ভিডিও করতে গিয়ে কোনো বাস লাভার আমার কোনো ভাই
কেউ রাস্তায় আসবেন না, একটু সাইডে দাঁড়াবেন। অনেক সময় অনেক দেখা যাইতেছে যদি ড্রাইভার ফলো না করে, আপনি ভিডিও করতেছেন, উনি ফলো অনেক সময় অনেক খেয়াল করে না। আপনি যদি রাস্তার মাঝখানে আসেন, আপনি তো বুঝতেছেন আপনাকে দেখতেছে, কিন্তু যদি সে না দেখা থাকে তখন একটা দুর্ঘটনা হইতে পারে। আপনি একটু পাশে দাঁড়ায় নিজের কন্ট্রোলে সেভে থাইকা ভিডিওটা করবেন, এটা আমার আপনার উদ্দেশ্যে বলা। সেটাই। তো ভাই ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, এবং আপনার এই মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। তো আবারও জানাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া যারা আমাদের সাথে থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন। তো ভাই ভালো থাকবেন। জি ভাই, আসসালামু আলাইকুম। আপনি আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় আমাদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।